সুলতান মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আপনাদের 2024 সালের কথা মনে আছে। আজকে আমরা 7 তারিখে পড়েছি, অর্থাৎ 6 তারিখ দিবাগত রাতে। এই সময় বাংলাদেশে কোনো সরকার ছিল না, কিন্তু বাংলাদেশ চলেছে। সেই সময় আমরা খুব বেশি কোনো ধরনের অঘটন দেখিনি। বাংলাদেশ চলেছে, বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা তরুণ কিশোর যুবকরা স্কুলের ছেলেপেলেরা চালিয়েছে, এবং লিটারেলি বাংলাদেশ 1975-এর 7ই নভেম্বর, 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর এবং এই সময়টা এবং এই সময়টা, অর্থাৎ দুইবার কোনো সরকার ছাড়া বাংলাদেশ চলেছে। এইটা দর্শক এই কারণে বললাম যে বাংলাদেশে যারা কনভেনশনাল সরকার আছেন তারা ছাড়াও বাংলাদেশ চলতে পারে, এটা আমাদের উদাহরণ আছে। আমাদের আজকের বিষয় জুলাই গণ অভ্যুত্থান, রাষ্ট্রপতি নির্বাচন ও অন্যান্য। আমি প্রসঙ্গক্রমে যে কথাটি বললাম এটি টু সাম এক্সটেন্টে আমাদের আলোচনার মধ্যে যুক্ত হবে, কিন্তু সরাসরি হয়তোবা কানেকশনটা এখন বলা যাচ্ছে না। আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, মুগ্ধর ভাই। আপনার ভাইয়ের যে নামটা মুগ্ধ, এই মুগ্ধ নামটার নামকরণের সফলতা কি তিনি করে গেলেন কিনা শহীদ হয়ে মুগ্ধ হিসাবে, আমরা এই আলোচনাটিও রাখবো। দর্শক, আমাদের শিরোনাম দেখে আলোচনা শুরু করব। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট 20 আগস্ট, মনোনয়ন দাখিলের শেষ সময় আগামী বৃহস্পতিবার। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে উত্তপ্ত দেশের রাজনীতি, ক্ষুব্ধ সরকার ও রাজনীতিবিদরা। সার্বভৌমত্ব ও জুলাই শহীদদের অসম্মান দাবি। যে গণজাগরণ, যে মহাবিপ্লব 5ই আগস্টের দিন সম্পন্ন হলো, পালিয়ে গেল, সেই দিনই এই প্রোগ্রামটি দিল্লিতে হচ্ছে, আর সেখানে শেখ হাসিনাকে বক্তৃতা করতে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণরূপে ভারতীয় নীতি নির্ধারকদের পরিকল্পিত একটি বিষয়। বিশ্বাসঘাতকতা করেছে সরকার, অভিযোগ এনসিপির। জ্বালানি সংকট নিরসন ও বর্ধিত দাম প্রত্যাহার চাই জামাত। 11 দলের লং মার্চ কর্মসূচি ঘোষণা। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উন্মুক্ত, সংরক্ষিত শহীদদের আত্মত্যাগ, গুম, নির্যাতনের দলিল ও স্বৈরশাসনের নানা অধ্যায়, উচ্ছ্বসিত সাধারণ মানুষের ঢল। এবং মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল সচল, কাটতে শুরু করেছে গ্যাস সংকট। ফিলিং স্টেশনেও কমেছে যানবাহনের অপেক্ষা, মিলেছে পর্যাপ্ত গ্যাস। শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। আমি স্নিগ্ধর কাছ থেকে শুরু করব। স্নিগ্ধ, এই অভ্যুত্থানে একটা পর্যায় পর্যন্ত আপনি আপনার পরিবার এবং অসংখ্য পরিবার এরকমের তারা যুক্ত হয়েছেন, সরাসরি লস যেটাকে বলা হয়। এবং আপনারা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, আপনাদের বংশের যে কেউ বেঁচে থাকবে, তারা এই জায়গাটাকে হোল্ড করবে। এবং মুগ্ধর বয়স কত ছিল? 26। মুগ্ধ 26 বছরের বেশি বয়স আর কখনোই হবে না, তাই তো? তো এই যে জীবন দেয়া, এটা তো আমরা ছোটবেলা থেকে 71-এর মুক্তিযুদ্ধতেই জেনেছিলাম যে আর কোনো মনে হয় আমাদের জীবন দেওয়ার সুযোগ নেই, কিন্তু তারা দিলেন। সেই জীবন দেওয়ার দায়টা কতটুকু আসছে, এটা খুব সাধারণ প্রশ্ন। সেই জায়গার থেকে কেমন মনে হচ্ছে, যে গর্ব হচ্ছে না কষ্ট বেশি হচ্ছে? উত্তর দেওয়ার আগে প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনার যে প্রশ্নটা করেছেন, প্রশ্নের উত্তরটি হলো আমার জন্য দুটি, একটি গর্বের এবং আরেকটি কষ্টের। মুগ্ধর চলে যাওয়া এইভাবে অবশ্যই আমাদের পরিবারের জন্য, আমাদের যারা মুগ্ধর সাথে কানেক্টেড ছিল তাদের জন্য সব থেকে বেশি কষ্টের, আবার তাদের জন্যই কিন্তু আবার সব থেকে বেশি গর্বের। কারণ মুগ্ধ এই দেশের জন্য জীবন দিয়েছে, যেটা ও সবসময় চেত দেশের জন্য কাজ করার জন্য। আপনি একটু আগে আমাকে বলছিলেন যে মুগ্ধর নামের যথার্থতা রাখতে পেরেছে কিনা। ও ছোটবেলা থেকেই বিভিন্ন ভলান্টিয়ারিং অর্গানাইজেশনের সাথে কাজ করেছে এবং দেশে যে কোনো দুর্যোগকালীন অবস্থাতেই ও চেষ্টা করেছে ও সর্বোচ্চ দেওয়ার জন্য। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই,
2018 সালে অথবা 19 সালের দিকে বনানীর এফআর টাওয়ারে একটা অগ্নিকাণ্ড হয়েছিল। সেখানে মুগ্ধ ফায়ার সার্ভিসের সাথে সরাসরি উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে এবং সেখানে বীরত্বের কারণে সে বাংলাদেশ স্কাউটস থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডও পায়। তো এই দেশের যে সেবা দেওয়ার মনোভাব, এটা ওর ছোটোবেলার থেকেই, এবং এই মনোভাবটা ওকে ওর মৃত্যুর সময়ও ও এই মনোভাবটা ধরে রেখেছে এবং দেশের সেবা করতে করতেই ও শহীদ হয়। 2024 সালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মুগ্ধ একসাথে কিন্তু দুটি কাজ করছিল। এক, আন্দোলনে যোগ দেওয়ার মাধ্যমে আন্দোলনের প্রতিরোধ গড়ে তুলেছিল, আবার আন্দোলনে পানি এবং বিস্কুট বিতরণের মাধ্যমে আন্দোলনকারীদেরকে সেবা প্রদান করছিল। ও সবসময় এরকম ইউনিক ছিল। আমাদের পরিবারের জন্য মুগ্ধর এভাবে শহীদ হওয়াটা গর্বের, কারণ সবাই ভাগ্য পায় না এভাবে শহীদ হওয়ার জন্য। আর কষ্টের, কারণ এখন এই 2 বছর ধরে যতগুলো উৎসবের দিন আমাদের পরিবারে এসেছে, যতগুলো উপভোগ করার দিন আমাদের পরিবারে এসেছে, আমার মা মুগ্ধকে মনে করে কেঁদেছে। এবং একজন সন্তানের জন্য তার মাকে কাঁদতে দেখা কতটা কষ্টদায়ক এটি প্রত্যেকটা ছেলের জানা আছে। তাই আপনার প্রশ্নের উত্তর এটি যে আমি এখানে একটা আমি সুলতান মাহমুদের কাছে তো যাবই, আমি আরেকটি প্রশ্ন করি, এই প্রশ্নের কন্টিনিউটি। আপনার তখন কেমন কষ্ট লাগে বা তখন কেমন মনে হয় যখন এই গণ অভ্যুত্থানের পক্ষগুলোই ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ অথবা ব্যক্তির স্বার্থে এই গণ অভ্যুত্থানের ব্যবচ্ছেদ করে ফেলে, যার যার মতো করে ন্যারেটিভ তৈরি করে, বিতর্ক উস্কে দেয়, সমাজের মধ্যে সমালোচনা তৈরি করছে, কখনো কখনো মুগ্ধকে ডিনাই করে ফেলা হচ্ছে, কখনো কখনো বলা হচ্ছে যে স্নাইপার দিয়ে করা হচ্ছে, মেটিকুলাস ডিজাইন। একটা পক্ষ বলতো মেটিকুলাস ডিজাইন ঠিক আছে, কিন্তু সেখান থেকে কিন্তু কিছু কিছু কথা এই পক্ষগুলো শুধুমাত্র তর্ক, রাজনৈতিক এই ক্ষুদ্র লাভের জন্য। এই সময় কেমন লাগে? আপনি যে সময়টির কথা বলছেন, এটা আসলে ফেসিবাদে যারা দোসররা রয়েছে তাদের দ্বারা এটি বেশি পরিচালিত হয়। আপনি যদি খেয়াল করেন, 5ই আগস্টে আসলে জনগণ রায় দিয়েছে, এবং এই ফেসিবাদ এবং ফেসিবাদের দোসররা আপনি যদি একেবারে টপ টু বটম দেখেন, সবাইকে কিন্তু এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম আর কোনো ঘটনা আছে কিনা আমার জানা নেই, যেখানে একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে একেবারে এলাকার পাতি নেতা পর্যন্ত সবাইকে, জাতীয় মসজিদের খতিব সহ, হ্যাঁ জাতীয় মসজিদের খতিব সহ, খতিব তো আপনি তাও বড় লেভেলের কথা বললেন, একেবারে এলাকার যারা নেতা থাকে তাদেরও সহ এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। তো স্বাভাবিকভাবেই তাদের মনে ক্ষোভ থাকাটা স্বাভাবিক, এবং জুলাইকে যতভাবে আন্ডারমাইন করা যায়, জুলাইকে যতভাবে বিতর্কিত করা যায়, তারা সব কিছুর চেষ্টা করবে। এবং 17 বছরের ফ্যাসিবাদী আমলে এই দলের একেবারে নিম্ন পর্যায়ের নেতা থেকে কেন্দ্রীয় নেতা পর্যন্ত যেই পরিমাণে অর্থ কামিয়েছে আমরা দেখেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রীর পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক ছিল। তো তাদের কাছে এত পরিমাণে অর্থ আছে, সেই অর্থগুলো পুরোটুকুই তাদের পুরো শক্তি দিয়ে এখন তারা চেষ্টা করবে জুলাইকে আন্ডারমাইন করার জন্য এবং জুলাই শহীদদেরকে, আহতদেরকে যেভাবেই হোক অসম্মানিত করার জন্য। তাই আমি আসলে এগুলো তেমন একটা কানে নেই না। আমি আরও বেশি ভালো চিন্তা করি, কারণ যারা ফেসিবাদ বিরোধী শক্তিরা রয়েছে, যারা একসাথে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কাজ করেছে, তারা সকলেই কিন্তু জুলাইকে মনে প্রাণে ধারণ করে এবং চেষ্টা করে জুলাইকে নিয়ে যতভাবে কাজ করা যায় এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি যাতে বাস্তবায়িত করা সম্ভব হয়। আমরা নিজেদের মধ্যে বিভিন্ন সময় গণতান্ত্রিক মতভেদ দেখতে পারি, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের এটাই কিন্তু সৌন্দর্য যে নিজেদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সকলের ডেস্টিনেশন একটা থাকবে এবং সেই ডেস্টিনেশন যাওয়ার পথে পথ ভিন্ন হতে পারে, কিন্তু সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে সেই ডেস্টিনেশনে যাতে পৌঁছাতে পারে সেই অনুযায়ী কাজ করবে। আমি সুলতান মাহমুদ আপনার কাছে বলি যে ঠিক শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, আপনি সেই জায়গা থেকে দেখেন শেখ হাসিনা তার কথার মধ্যে বলছেন যে আমি জানি আমাকে আটক করা হতে পারে, কারাগারে পাঠানো হতে পারে, তারা হয়তো সাজানো মামলার রায় কার্যকর করার চেষ্টা করবে, কিন্তু ভয় আমার জনগণের প্রতি দায়িত্ব নির্ধারণ করতে পারে না। তিনি জনগণের প্রতি যে তার দায়িত্ব, সেই দায়িত্বকে সামনে রেখে দেশে ফিরলে কারাবন্দী হতে পারেন, গ্রেপ্তার হতে পারেন, তাও তবুও সমর্থকদের ছেড়ে তিনি আর বিদেশে থাকতে চান না। গিয়েছিলেন কেন?
ধন্যবাদ আপনাকে এবং স্নিগ্ধকে। আমি স্নিগ্ধর কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, আবার মুগ্ধ। আপনার প্রশ্ন যেগুলো করেছেন স্নিগ্ধকে, অনেকটা গুছিয়ে কথা বলে, আমি যদিও কখনো এর আগে তার সাথে আমার বসা হয়নি, এবং খুব দায়িত্বশীল, এবং এই তরুণ আগামীর দেশটাকে কিভাবে দেখতে চায়, কত পরিশীলিতভাবে সে তার সবাইকে এক রাখবার যে চেষ্টাটা সেটি ফুটে উঠেছে। সেজন্য আমি পাশে বসেই তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করলেন যে আসতে চায়, দায়িত্ববোধ আসবে, থেকে আসতে দায়িত্ববোধ চায়। থেকে আসতে চায়, উনি চলে গেলেন কেন, তখন দায়িত্ববোধ কোথায় ছিল? তখন দায়িত্ববোধ কোথায় ছিল? প্রথম কথা হচ্ছে, তো উনি তো বলেছিলেন শেখ হাসিনা কখনো পালায় না, পালিয়েছেন। উনি আসবেন যখন বলছেন, উনি আসবেন না। শেখ হাসিনার সারা জীবনের রাজনীতির একটি বড় প্রেক্ষাপট হচ্ছে, বড় উদাহরণ হচ্ছে, উনি যেটা বলেন সেটি করেন না, উনি যেটা করেন সেটি বলেন না। সিম্পল একেবারে। উনি বলেছিলেন পালায় না, উনি পালিয়েছেন। উনি বলেছেন বহুবার আপোষ করেন না, করেছেন, অসংখ্যবার করেছেন। শুধু সেটি কি দেশের জন্য, জনগণের জন্য নয়, কখনো কখনো প্রতিশোধের জন্য, প্রতিশোধ নেবার জন্য, বাবা মা পরিজন তাদের হারানোর যে প্রতিশোধ সেটি নেবার জন্য। আর কখনো কখনো আপনার নিশ্চয়ই খেয়াল আছে, উনি অনেকবার বলেছেন, বিভিন্ন সময় বলেছেন, ওনার পরিবারের সংজ্ঞা কী, উনি কেন দেশে এসেছেন। এই দেশ ওনার সব কেড়ে নিয়েছে, অতএব এই দেশের জন্য ওনার কোনো ভালোবাসা নেই। এটি উনি ওনার বিভিন্ন বক্তব্যে কিন্তু বলেছেন। তো তার মুখে যখন আবার আপনি বলছেন সংবাদ সম্মেলনে, ভারতের মাটিতে বসে সে যেভাবেই অর্গানাইজ করুক, যারাই করুক না কেন, ভারত সরকার যেভাবেই এড়িয়ে যেতে চাক না কেন, তারাই এটি অর্গানাইজ করেছে, তারাই দ্বার উন্মোচন করে দিয়েছে। তো করে দিয়ে বাংলাদেশের সাথে সাপ লুডু খেলা খেলবার একটি অপপ্রয়াস চালাচ্ছে ভারত, এবং সেই লুডুর গুটি হচ্ছে এখন শেখ হাসিনা। তো এই শেখ হাসিনা যে আসবেন, বাংলাদেশের জনগণের জন্য আসবেন, দায়িত্ববোধের জন্য আসবেন, সেটি যদি হতেন তাহলে উনি এভাবে পালিয়ে কেন গেলেন? উনি পালিয়ে গেলেন কাদেরকে নিয়ে পালিয়ে গেলেন? উনি যাবেন এটি কিন্তু উনি আগে থেকেই জানতেন। উনি চেষ্টা করছিলেন শেষ কামড়টা পর্যন্ত দেয়ার, যদি টিকে যাই, যে আরো কিছু রক্ত চাই, আরো কিছু মুগ্ধ চাই আমি। সেটি যখন শেষ হয়েছে, উনি তখন দেখেছে যে আমার লক্ষ্য পূরণ হয়েছে, আমি তো থাকতে পারবই না, অতএব তোদেরকেও থাকতে দেব না। তো তাদেরকে নিঃশেষ করে দিয়ে বাংলাদেশের জন্য নতুন একটি রক্ত দিয়ে আঁকা মানচিত্র তৈরি করে দিয়ে তারপর উনি পালিয়েছেন। কাদেরকে নিয়ে? উনি পালানোর আগে ওনার পরিবারের অন্যান্য যারা, তাদেরকে পালাতে আগে নির্দেশনা দিয়েছেন। আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন, এয়ারপোর্টে গিয়ে যে দুই একজন সমস্যার মুখোমুখি হয়েছেন, আমি নাম বলছি না, তাদেরকে ক্লিয়ার করেছে। তো রয়ে গেছে কারা? উনি যাবার সময় শুধুমাত্র ওনার বোনকে সাথে করে নিয়ে গেছেন। উনি জানতেন টুকরিপাড়া যাচ্ছেন। রয়ে গেছে কারা? রয়ে গেছে এই যে যাদেরকে তখনও ক্লিয়ার করা হয় নাই যে উনি যাবেন, তারাই শুধুমাত্র রয়ে গেছেন, মানে নেতাকর্মী। এবং তারা কেউ জেলে, কেউ এখনো পালিয়ে আছে, কেউ ভারতে গেছে,
বিভিন্ন জায়গায় নানান গল্প শুনি যে 48 ঘন্টা পানির ভিতরে ডুব দিয়ে থেকেছি, মাথা উঁচু করিনি, ইত্যাদি ইত্যাদি। তো এটি করে আসলে এখন যেটি উনি করছেন, আসলে আগুন সবসময়, আগুন যখন জ্বলে সে পোড়ায়, আগুনের ধর্মই হচ্ছে পোড়ানো। তো উনি হলো বাংলাদেশকে, বাংলাদেশের মানচিত্রকে পোড়ানো, এটি ওনার অভ্যাস। আমি একই সাথে আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে এই যে উনি তার নেতাকর্মীকে ফেলে চলে গেলেন, এরপরও তার নেতাকর্মীকে আবারও বিভ্রান্ত করছেন যে আসবেন, নেতাকর্মীরা আবার সেইভাবে, সে শুধু নেতাকর্মী না, সেখানে সেই রকমের নামি দামি খ্যাতিমান সাংবাদিকরা আছেন যারা এটাকে এক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, মেটিকুলাস ডিজাইন, তারপর অনেক ধরনের ডিজাইনের ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু তারা দেখেন নাই যে পুলিশ সরাসরি গুলি করেছে। হ্যাঁ, অনেক মেটিকুলাস ডিজাইন, কিন্তু ওই পুলিশটা ওই মানুষটাকে গুলি করেছে, ওইখানে ওই পুলিশটা দোষী, ভিকটিম। এইটুকু তো মেটিকুলাস ডিজাইনের মধ্যে যায় কিনা। আমি যেটা জানতে চাই, আসলে কি শেখ হাসিনা আসবেন, এটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য বা বাংলাদেশের জন্য বলা হলো, নাকি ভারতের এক ধরনের চাওয়া ছিল, দেখি এটা বলে কেমন হয়? আমি তো শুধু আপনাকে শুরুতেই বললাম যে ভারত সাপ লুডু খেলছে এবং সেই লুডুর গুটি হচ্ছে শেখ হাসিনা। আমরা কখনো কখনো বলি ত্রুপের তাস, সেটি শেখ হাসিনা। এতদিন ভেতরে থেকে, বাংলাদেশের ভেতরে থেকে তাকে দিয়ে বাংলাদেশের বিপক্ষে, মানে শেখ হাসিনা সর্বোচ্চ ব্যবহার করছেন তারা, বাংলাদেশের জনগণের বিপক্ষে, বাংলাদেশের অর্থনীতির বিপক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে, বাংলাদেশের সংস্কৃতির বিপক্ষে এই 16 বছর একটানা খেলে গেছে। এখন যখন তার আর খেলোয়াড় নেই, তখন তাকে রেস্কিউ করে নিয়ে সেখানটাতে আপ্যায়ন করে, তাকে সর্বরকম সহযোগিতা করে, সর্বরকম অতিথির মানে মর্যাদায় তাকে সেখানে রেখে এখন নতুন করে খেলছে। আবার এই যে অভ্যুত্থান, এই যে বিপ্লবের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশ ফিরেছে, এটি আমার পার্শ্ববর্তী দেশ, কোট আন কোট আমরা যাদেরকে বলি বন্ধুপ্রতিম দেশ, সেই দেশটির সইছে না। তো তারা একদিকে বলছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম, নতুন সম্পর্ক স্থাপন করব, এবং সেখানটাতে ডক্টর অধ্যাপক ইউনূসকে খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে, তার উপরে সকল দায় চাপিয়ে এখন যেন বিএনপি সরকার একেবারে তাদের কাছে ফেরেশতা তুল্য, তাদের কাছে সব দিয়ে দেবে, ইউনূসের জন্য এটি হয়েছে। সেরকম একটি আবহাওয়া তৈরি করে বিএনপিকে ঘোরের মধ্যে রেখে তাদের লক্ষ্য বাস্তবায়নের যে প্রচেষ্টা, সেটি চালাতে গিয়ে যখন দেখছে যে কোনোভাবেই সেই ফাঁদে এখনো পর্যন্ত বিএনপিকে ফেলতে পারছে না, পারে নাই, তখন একটি, ওই যে আমি বললাম সাপলুডু খেলা, তখন নতুন একটি কূট চাল তারা চেলে দিচ্ছে। ওখানে বসেই শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, বাংলাদেশের মানে যত রকম এখানটাতে অস্থিরতা তৈরি করা যায় সেই খেলাটাই খেলছে। কারণ আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে বন্ধুত্বের হাত যদি সত্যিই বাড়াতো, তাহলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এখানকার যিনি হাই কমিশনার, তাকে ডেকে পর্যন্ত বলল আমরা তো এক পথে হাঁটতে চাই, একসাথে হাঁটতে চাই, কিন্তু যদি এটি হয় তাহলে আর সেই হাঁটাটি হবে না, পরিষ্কার বলে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও কি করা হলো? এবং সে দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয় সাউল কি বলল? বললো এক পাশে ওইটাকে রেখে আসো আমরা ইয়ে করি, বুকে তোমার গুলি আছে, আসো তারপরে কোলাকুলি করি। এটিই তো এই আহ্বান। তো আমি একটু বলি, আপনি ঠগীদের কথা মনে আছে? ঠগীদের ক্যারেক্টার অনেকটা এরকম ছিল যে আমি বলবো তোমার সাথে যাচ্ছি, কিন্তু সুযোগ পেলেই পেছন থেকে ছুরি মারা, ঠগী একটি জাতি। আমি স্নিগ্ধ, আপনার এই জায়গাটায় কেমন মনে হচ্ছে? আসলে কি শেখ হাসিনা দেশে ফেরারটা গুরুত্বপূর্ণ ছিল, নাকি এইটা যে চাণক্য নীতিকে তারা অনুসরণ করে ভারত এই জায়গাটায় একটু খেললো এবং খুবই কাঁচা খেলা হলো? যে ভারতের উনি বলেছেন যে এটি বেসরকারি একটি সংস্থা করেছেন,
এটা সরকারের কিছু নেই, মানে যেন বেসরকারি সংস্থা যেই স্থানে বসে করেছেন ওই স্থানটা সরকারের বাইরে, ভারত সরকারের আন্ডারে না। এত বড় বড় সাংবাদিকদেরকে নিয়ে, এবং আমরা এই সাংবাদিকদের সাথে আমাদের এই প্রধানমন্ত্রীর সাংবাদিক মানে দেশ মিল পেয়েছি, আমার কাছে মনে হয়েছে মিল পেয়েছি। তারা অনেক বেশি প্রশ্ন করার চেয়ে উত্তরটা বলে দিয়েছেন যে শেখ হাসিনা যেন ওই উত্তরটা বলে। কেমন লাগলো ওইটা? ভারত যদি বলে যে ভারতের মাটিতে একটা সংবাদ সম্মেলন হয়েছে, সেই ব্যাপারে ভারতের সরকারের কোনো দায়ভার নেই, তার মানে হয় তাদের সরকারের তাদের ভূমির উপর কন্ট্রোল নেই, অথবা তাদের সরকার এই আওয়ামী লীগের ইস্যুটাকে ঠিকমতো ডিল করতে পারছে না। আমার কাছে মনে হয় এটি ভারতের একটি প্রোপাগান্ডারই অংশ, যা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি বাংলাদেশের সাথে, এবং আমরা অনেক আগে থেকে দেখে আসছি যে শেখ হাসিনাকে কীভাবে ভারত বাংলাদেশের জন্য ব্যবহার করছে নিজেদের স্বার্থের জন্য। এবং শেখ হাসিনাও কিন্তু যথেষ্ট আন্তরিকভাবে ভারতের হয়ে এতদিন ধরে আমাদের মাঝে কাজ করেছে, এবং এখনও কাজ করে যাচ্ছে। এই পতনের পর তারপরেও কাজ করে যাচ্ছে, মানে ভারত সর্বোচ্চ আদায় করে নিচ্ছে শেখ হাসিনার থেকে। আপনি বলছেন যে শেখ হাসিনা ফেরত আসাটা ইম্পর্টেন্ট কিনা। শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তখন যে সিচুয়েশন ছিল, শেখ হাসিনার প্রতি মানুষের যে ঘৃণা ছিল, তার 1% ঘৃণাও কি মানুষের এখন কমেছে? উল্টা আরও বেড়েছে। গত 17 বছরে শেখ হাসিনা যা করেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এগুলো যখন মানুষের সামনে এসেছে, মানুষের ক্ষোভ কিন্তু শেখ হাসিনার প্রতি আরও বেড়েছে। 5ই আগস্টে যে ক্ষোভ ছিল তার থেকেও আরও বেড়েছে। তাই শেখ হাসিনা যেই মুখের বুলি উড়াচ্ছে যে 5 ডিসেম্বরে সে ফেরত আসবে, সেটি কখনোই সম্ভব না। একটা সুস্থ মস্তিষ্কে যদি আপনি চিন্তা করেন, সে ক্ষমতায় থাকতেই 5ই আগস্ট তাকে পালাতে বাধ্য হতে হয়েছে। এখন তো সে ক্ষমতাতে নাই, সে কিভাবে ফেরত আসবে? তাই এটি শুধুমাত্র একটি রাজনৈতিক বুলি, নিজের নেতাকর্মীদের সাথেও এটি প্রতারণা, এবং এই দেশের মানুষের সাথেও এটি প্রতারণা। এই কথাগুলো বলে আরও শেখ হাসিনা প্রমাণ করছে যে সে কেন তাকে বাংলাদেশের মানুষ 5ই আগস্টে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা একটু বিরতিতে যাব। সুলতান মাহমুদ, আপনার কাছে প্রশ্ন রেখে যাই যে তারেক রহমান নির্বাচনে জেতার পরে তিনি চলে গেলেন শফিকুর রহমানের বাসায়, নাহিদ ইসলামের বাসায়। তারেক রহমান বা রাষ্ট্রপতির যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে কিন্তু নাহিদ ইসলামের দাওয়াত ছিল, আখতার হোসেনের দাওয়াত ছিল, বিরোধী দলেরও দাওয়াত ছিল। তাহলে যে যে প্রামাণ্য চিত্রটি হলো, সেই প্রামাণ্য চিত্রটি যারা করলেন তারা কাউকে রাখলেন না। আমি তাদেরকে রেখেছেন কি রাখেননি সেই প্রশ্ন আসছি না। আবু সাইদকে রাখলেন না, খালেদা জিয়াকে রাখলেন না। তাহলে কে কে শক্তিশালী? প্রামাণ্য চিত্রের যারা বানালেন তারা শক্তিশালী, তারা এক ধরনের সরকার চলছে, নাকি এই যে আমরা প্রধানমন্ত্রীকে দেখছি যে সবাইকে অ্যাকোমোডেট করে, যেগুলা ঐক্যের ব্যাপার, যেমন তেলের সংকট হলো, বিরোধী দলীয় নেতা বললো যে আমাদেরকে আপনাদের সাথে নেন, কমিটি করা হলো, এই যে ঐক্যের জায়গা থেকে প্রধানমন্ত্রী আগাচ্ছেন, তাহলে কি ঘরের মধ্যে ঘর হয়েছে কিনা, আমাদের অন্য কোনো কিছু সরকার চলছে কিনা? এই আমি শুধু প্রামাণ্য চিত্রের জন্য বললাম না, এই যে রাষ্ট্রের 1 নাম্বার অনুষ্ঠান, প্রধান অনুষ্ঠান, এবং এই সরকারের লেজিটিমেট যেই আন্দোলন, সেই আন্দোলনের 2 বছর প্রতিষ্ঠাবার্ষিকীর সময় কূটনীতিকরা বের হয়ে গেলেন এবং রাষ্ট্রপতি সেখানে তাদের দ্ব্যর্থহীন ভাষায় এইভাবে কথা বলতে হলো। এই জায়গাগুলো কারা করছেন? এটা কি ভাবা হচ্ছে কিনা, নাকি এটা খুবই সাধারণ একটা বিষয়? দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরছি 1 মিনিট পরে। স্বাগত জানাচ্ছি ইসমানী মির্জাপুর জিয়াউর। সুলতান মাহমুদ, আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম যে আমরা সরকার প্রধান বা তার উপরে রাষ্ট্রপতি বা তাদেরকে যেভাবে দেখছি, সরকারের যেই ঘটনাগুলো দেখছি, রাষ্ট্রপতি দ্ব্যর্থহীন ভাষায় বললেন জুলাই সবার, জুলাই কারণ না। তিনি প্রামাণ্য চিত্রটি দেখে বললেন যে এটা প্রামাণ্য চিত্র, যেখানে আবু সাইদই নাই, আবু সাইদ হলো এই এর প্রতিচ্ছবি। তাহলে কি সরকারের মধ্যে আরও কেউ আছেন যারা মনে করেন যে তারেক রহমানকে, আবু সাইদকে সেখানে দেওয়া হলে তারেক রহমানকে সঠিক মতো, প্রধানমন্ত্রীকে ঠিক মতো সামনে আনা হবে না? প্রধানমন্ত্রী তো সবাইকে নিয়ে এগোচ্ছেন, প্রধানমন্ত্রী তো নাহিদ ইসলাম, আবু সাইদ এবং এই মুগ্ধ, এদের ব্যাপারে এই যে জুলাই জাদুঘর করলেন, এই ব্যাপারে তো তিনি তার মধ্যে তো কোনো আমরা কনফিউশন দেখছি না।
নাকি সরকারের মধ্যে আরো বড় সরকার হয়েছে, ঘরের মধ্যে ঘর হয়েছে কিনা, আমি আশঙ্কা প্রকাশ করছি। ধন্যবাদ। প্রথম হচ্ছে যে আপনি যেটি বললেন যে জুলাই বিপ্লবের 2 বছরের মাথায় যে অনুষ্ঠান, দুটি অনুষ্ঠান হয়েছে। একটি অনুষ্ঠান হয়েছে জুলাই জাদুঘর উদ্বোধন, এবং দ্বিতীয়টি আপনি যেটি বললেন চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতি যেটা প্রধান অতিথি ছিলেন। অল ডিপ্লোম্যাটস আর দেয়ার। সো আমি একটি একটি করে আসি। আমি যদি বলেন যে জুলাই জাদুঘর উদ্বোধনের যে অনুষ্ঠান, সেটিও আমার কাছে কিছু প্রশ্ন জন্মেছে। সেই অনুষ্ঠানটিতে জামায়াত ইসলামী নাই। সেই অনুষ্ঠানটিতে এনসিপি নাই। সেই অনুষ্ঠানটিতে সাবেক প্রধান উপদেষ্টা তাকে মঞ্চ অডিয়েন্স থেকে ডেকে নিয়ে পরে তারপরে সেটা করতে হয়েছে এক নাম্বারকে, প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে তারপরে বসানো হলো। তাহলে এই যে আপনি যেটি বলছিলেন সবাইকে নিয়ে চলা, সেই চলাটা কি হলো? এই জুলাই জাদুঘরের যে স্পিড, সেই স্পিডের সাথে সেটি কি গেল? এই প্রশ্নটি আমার কাছে সেদিন সকাল থেকেই ঘুরপাক খাচ্ছিল। এটি যদি সেখানটাতে প্রধানমন্ত্রীর পাশে যেখানে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে বসিয়েছেন, সেখানটাতে যদি এই জুলাই আন্দোলনের অগ্রভাগে যারা ছিলেন, একসাথে যারা করেছেন, তাদেরকে যদি ডানে বামে বসাতেন, তাতে কি প্রধানমন্ত্রী খাটো হয়ে যেতেন? ফিতাটি যদি মুগ্ধর বাবা বা আবু সাঈদের মা, আনাসের বাবা, ফারহানের মা, এরা যদি কেউ সাথে থেকে সেই ফিতাটি কাটতেন, তাহলে কি প্রধানমন্ত্রী ডায়াসে থাকতেন, তারা থাকতেন, তাহলে কি প্রধানমন্ত্রী যে ন্যাচারটা আমরা তাহলে দেখছি, প্রধানমন্ত্রী কি খাটো হয়ে যেতেন? বা প্রধানমন্ত্রী কি সেখানে গৌণ হয়ে যেতেন? তার মুখ্য থাকাটা কি আর তাহলে হতো না? আমি সেখানটাতে দেখলাম যে কেন গেল না। হ্যাঁ, আমি মনে করতে চাই নিশ্চয়ই ইনভাইট করেছেন, কিন্তু এটি শুধু ইনভাইটেশনের মধ্যে থাকবে কেন? এটি তো ম্যান্ডেটরি হওয়ার দরকার ছিল। সেটি হলো না কেন? সেখানে নাহিদ নাই কেন? সেখানে ডাক্তার শফিকুল ইসলাম নাই কেন? এই প্রশ্নটি যখন প্রথমেই আপনি করবেন, দ্বিতীয় যে জায়গাটি আপনি বলছেন, সেটি অটোমেটিকলি সেটির জবাব পাওয়া যাবে। কারণটা হলো, এই প্রোগ্রামগুলো যারা করেছে বা অর্গানাইজ করেছে সরকারের ভেতরে থেকে, দেখবেন যে বললে হয়তো কারো মন খারাপ হবে, তবুও আমি বলতে চাই, সেটি হলো যারা এই জুলাই বিপ্লবের ধারে কাছে ছিলেন না, 16-17 বছরের অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়নে যারা দেশে ছিলেন না, যারা অন্য জায়গা থেকে বিমানে চড়ে এসে এই উৎসবের সারথি হয়েছেন, তারা যখন, তাদের হাতে যখন ক্ষমতা গেছে, তারা যখন রাষ্ট্রযন্ত্রের চারপাশ ঘিরে ফেলেছে, তখন তারা তাদের ওই 17 বছর যে না থাকা, সেটিকে পুষিয়ে দেবার জন্য সংস্থা ওই 17 বছরে যা কিছু হয়েছে সেটিকে অনুকরণ করবার জন্য, অনুকরণ করে আবার শেখ হাসিনার মতো তারেক রহমানকে রেপ্লিকা বানানোর চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনার যেমন তার অঙ্গুলি হেলানো বা তার চোখের ইশারার বাইরে কোনো কিছু হতো না, মন্ত্রী উজিরে খামাখার মতো সব বসে থাকতেন, যতক্ষণ পর্যন্ত তিনি কোনো সিদ্ধান্ত না দিতেন ততক্ষণ পর্যন্ত। সদরঘাটের ঘাট শ্রমিক লীগের আন্দোলনেও প্রধানমন্ত্রীর দায়িত্ব। শুধু ঘাট শ্রমিক লীগ না, আমি বলছিলাম পদ্মা সেতু থেকে মোটরসাইকেল চলবে কি চলবে না, সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে দিতে হয়েছে। ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সা চলবে কি চলবে না, সেই সিদ্ধান্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা আগ্রহ নিয়ে যেতেন প্রধানমন্ত্রী। আপনি বলেন, এটি যখন হয়েছে তখন ওই যারা দেখেছে প্রবাসে বসে, বিদেশে থেকে আয়ুষী জীবন যাপন করে, যাদের মামলা
হামলা বা আয়না করে থাকতে হয় নাই, মা ভাই বোন কাউকে হারাতে হয় নাই। তারা এসে ওই শেখ হাসিনার দুঃখিত, শেখ হাসিনার 17 বছরের যে কর্মযজ্ঞ সেটি তারেক রহমানের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি সেটি বলেই শেষ করছি না। তো যখন করছে তখন কোথায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কোথায় রুহুল কবির রিজভী, কোথায় ত্যাগী নেতারা? তাদের কাছে এই বিষয়গুলো কি কেউ নিয়ে গেছেন যে আমরা এটিকে এভাবে করেছি? আমি মনে করি না। যদি বিএনপি করতে করতে যাদের জীবনের শেষ জায়গায় এসে দাঁড়িয়েছে তাদের কাছে তাদের বিন্দুমাত্র যদি নজরে যেত, যেটি রাষ্ট্রপতি বলেছেন, যথার্থই বলেছেন, পোড় খাওয়া রাজনীতিক তো, তিনি বলেছেন যে এই প্রামাণ্য চিত্রে যদি আবু মুগ্ধ না সাঈদের থাকে, ছবি আবু না সাঈদ থাকে। না থাকে, তাহলে সেটি কি হলো? এটি হলো, আমি বলবো যে অতি প্রেম বা অতি দেখানো, দেখাতে গিয়ে একটি তারেক রহমান সরকারের যে উদ্দেশ্য, লক্ষ্য বা তার যে প্রচেষ্টা, তার যে আগ্রহ আমরা দেখছি বিভিন্ন জায়গায়, সেটিকে ম্লান করে দেবার এবং এই সমালোচনার ক্ষেত্র তৈরি করে দিয়েছে তারা। এই জায়গাগুলো থেকে আপনি দেখেন এত বড় একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান, আপনি এইটা শেষ সেখান করবেন না, থেকে- আমি এটার আরেকটা কন্টিনিউটি প্রশ্ন আছে স্নিগ্ধর কাছে, আমি এটার সম্পর্কে জানতে চাই আগে। স্নিগ্ধ, আপনার পর্যবেক্ষণটা কি? এই যে একটা অনুষ্ঠানে ডিপ্লোম্যাটরা বের হয়ে চলে গেলেন, এটা কিন্তু আমাদের প্রধান অনুষ্ঠান, রাষ্ট্রের প্রধান অনুষ্ঠান, এবং সেখানে যে অতিথিরা কার্ড পান তারা হলো রাষ্ট্রের একদম প্রথম যে 2-2.5 হাজার মানুষ আসেন, তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমাদের প্রধান এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে এবং রাষ্ট্র এই জুলাই অভ্যুত্থানকে নিয়ে একটা প্রামাণ্যচিত্র বানাবেন, এটি তো নিশ্চয়ই খুব সাধারণ মানের একটা একজনকে দিয়ে দেওয়া না। তো এই জায়গাগুলো কি হচ্ছে আসলে? তারেক রহমানের যুদ্ধটা কি আসলে তাকে সে জিও পলিটিক্সের দিকে যাবে, অর্থনীতি আর রাজনীতিকে ঠিক করবে না, কিন্তু তার নিজের সাথেই নিজেকে যুদ্ধ করতে হচ্ছে? না, স্বাভাবিকভাবেই আর মহামান্য রাষ্ট্রপতি যে প্রোগ্রামে থাকে সেটি রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হিসেবেই বিবেচিত হয়, এবং সেরকম একটি প্রোগ্রামে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে কারোরই কাম্য না। 5ই আগস্ট 2024 সাল যেই জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই জাতীয় ঐক্যের আরেকটি বার্তা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার পরেই দিয়েছিলেন। আমরা দেখেছি তিনি বিরোধী দলের নেতার বাসায় গিয়েছিলেন, এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের বাসায় গিয়েছিলেন, গিয়ে কিন্তু সারা দেশবাসীকে এই বার্তাটি দিয়েছিলেন যে যেই ঐক্য 5ই আগস্টে তৈরি হয়েছে তিনি আমার ধারণা আপনার প্রজন্ম দেখেইনি কখনো যে প্রধানমন্ত্রী আর বিরোধী দলীয় নেতা এক ইফতারে বসে। এক্স্যাক্টলি, হ্যাঁ, না আমরা কখনো দেখি নাই, আমাদের মনে পড়ে না। এবং আমরা স্বীকারই করে নিয়েছিলাম যে এটা হবে না কখনো। Right, আমাদের দেখেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আপনি যদি আকাঙ্ক্ষার কথা বলেন, 3টি লাইনে এটিকে ব্যাখ্যা করা যাবে। প্রথম হলো ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, দ্বিতীয় হলো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, যে রাজনৈতিক সংস্কৃতি এতদিন ধরে চলে আসছিল, তৃতীয় হলো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সুষ্ঠু বিচার সম্পন্ন হওয়া। তো দ্বিতীয় যে আকাঙ্ক্ষাটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এই পরিবর্তনটাই কিন্তু আমরা চেয়েছিলাম, যেটি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই আমাদের সারা দেশবাসীর কাছে বার্তা দিয়েছেন। আমরা চাই এই যে বার্তাটি উনি দিয়েছেন, এটি শুধুমাত্র ওনার পক্ষ থেকে না, ওনার পুরো সরকারের পক্ষ থেকে এই বার্তাটি যাতে বাস্তবায়িত হয়। সেই জায়গা থেকেই এই 5ই আগস্টে যে ঘটনাটি ঘটেছে সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমাদেরকে এটি স্বীকার করেই আগাতে হবে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ক্রেডিট কোনো একক দলের বা একক ব্যক্তির না। এই ক্রেডিটটা সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে সংগ্রাম করেছে, এই ক্রেডিটটি সকল ব্যক্তির যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের রাস্তায় নেমে এসেছিল নিজের জীবনের পরোয়া না করে। এই ক্রেডিটটি সকল শহীদদের, সকল আহতদের। তাই আমরা এই ধরনের পরিস্থিতি দেখতে চাই না, এবং আমরা আশাবাদী যে জনাব তারেক রহমানের সরকারের তো মাত্র 5 মাস বয়স হয়েছে, সরকারের ভিতরে অনেক লুপহোল এখনও রয়ে গিয়েছে। আমরা যদি আমলাতান্ত্রিক জটিলতার কথা বলি, সেই জায়গাটি এখন পর্যন্ত ঠিকমতো সংস্কার করা সম্ভব হয়নি। আমরা আশাবাদী যে সামনে যত দিন যাবে সরকার তত আরও টেকসই হবে
এবং তত নিজেদেরকে আরও গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে এবং এই ধরনের ঘটনা যাতে সামনে আর কখনো না হয় সে ব্যাপারে সরকারের সকল পক্ষ যথাযথ আন্তরিক গুরুত্ব দিবে এবং সামনে সেভাবেই কাজ করে যাবে। আমি বিরতিতে যাবো, সুলতান মাহমুদ, আমি প্রশ্ন রেখে যাই। আমরা খুব অদ্ভুতভাবে দেখলাম যে, আমি খালি জাস্ট উদাহরণ দিচ্ছি, যে অদ্ভুতভাবে দেখলাম আবহাওয়া অফিস বলছেন যে বৃষ্টি হবে, এরপরও আমাদের অভিজ্ঞ সবচেয়ে জনপ্রিয় এবং দক্ষ শিক্ষামন্ত্রী, এখন তখন তিনি প্রতিমন্ত্রী ছিলেন, এখন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, তিনি বললেন যে এক ধরনের সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, মন্ত্রী একক সিদ্ধান্ত নেন না, সব কিছু মিলিয়ে, কিন্তু শেষ সিদ্ধান্ত তো তার নিতে হয়। এক, দুই হলো আমরা দেখলাম তারেক রহমান নিজে হেঁটে চলছেন, তারেক রহমান নিজে পুরো সংস্কৃতি বদলাতে চাচ্ছেন, কিন্তু এইটা কেন জানি তার সবচেয়ে কাছে যেখানে থাকে সেই জায়গাতে প্রতিফলিত হচ্ছে না, মানে প্রদীপের নিচে অন্ধকারটা অনেক বেশি গাঢ় হচ্ছে। তো প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেন অনুসরণ তো সবচেয়ে যারা দেখার কথা, সেই জায়গাতে কোনো সমস্যা আছে কিনা আমি জানি, আমার ভুল হতে পারে। আমরা বিরতির পরে এই আলোচনায় যাব যে প্রধানমন্ত্রীর যে যে সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো ঠিকমতো মিডিয়াতে আসে না। তারেক রহমান শুধু বক্তব্য যা দিচ্ছেন তাই নিয়ে মিডিয়াতে হেডলাইন হয়, কিন্তু দেখা গেল যে এর মধ্যে বাজেটে যুগান্তকারী 3-4টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি মিডিয়া জানে না। এটা আমাদের ব্যর্থতা হতে পারে। এই বিষয় নিয়ে একটু আলোচনায় থাকবো। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরাওয়ার। যে কথাটি বলছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বাসে করে চড়ছেন, বাসে করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এটা তার মতো করে যাচ্ছেন। তিনি নিজে নেমে পড়ছেন, নিজে হেঁটে যাচ্ছেন সচিবালয় থেকে। আমরা প্রধানমন্ত্রীকে দেখিনি, এটা আমরা সমালোচনা করা শুরু করলাম যে এই আবার কেমন প্রধানমন্ত্রী। এটা হলো আমাদের সাধারণ জায়গা থেকে। আর পরে দেখছি যে উনি যে কৃচ্ছ সাধনের কথা বলছেন, সেই কৃচ্ছ সাধনটা ছড়াচ্ছে না। যে সিদ্ধান্তগুলো সরকার নিচ্ছে, এত বড় বড় সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলা প্রচার নেই। এইটার জায়গাটা কি হচ্ছে? মানে আমাদের দক্ষতা বা আমাদের ব্যর্থতাও হতে পারে, আমরা যারা কনভেনশনাল মিডিয়ায় কাজ করি। আপনার কি মনে হয় অবজারভেশনটা? আমি যদি একটু বাঁকা করে বলি আপনাকে, সেটি হলো 17 বছর বা 16 বছরের যে রাষ্ট্রযন্ত্র, সেখানটাতে সব দলদাসে পরিণত হয়েছিল। পুলিশ, বিডিআর, আমলাতন্ত্র, বিভিন্ন বাহিনী সবাই একেবারে দলদাসে পরিণত হয়ে গেছিল। শিক্ষক, সাংবাদিক, এবং সেখান থেকে গদি মিডিয়া তৈরি হয়েছিল। তা আমার একটু বাঁকা করে বললাম এই কারণে বলছি যে আমার মনে হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এখনো পর্যন্ত গদি মিডিয়াটা এখনো তৈরি করতে পারেন নাই বা তৈরিটা হয় নাই, যে কারণে যে বিষয়গুলো যেভাবে আসবার দরকার সেটি হয়তো আসছে না। আর আপনি যে বিষয়গুলোর কথা বলছেন, যারা যে দায়িত্বে আছেন তারা হয়তো ওই বিষয়গুলো যে বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে তারেক রহমান সরকার নিয়েছে এবং সেটি দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের শিক্ষা ব্যবস্থার জন্য, দেশের অর্থনীতির জন্য, সেটিকে যে প্রচার করতে হবে সেটি হয়তো তারা আমলেই নিচ্ছেন না বা বুঝতে পারছেন না। এর কোনো একটা কিছু হবে। আর না হলে এই 5 মাস, স্নিগ্ধ বলছিল এই সরকারের 5 মাস, এই 18 তারিখ 17 তারিখে 6 মাস হবে, এই 17 তারিখে এই সরকারের 6 মাস হবে। 180 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন তারেক রহমান দায়িত্ব নেবার পরপরই, যেটি আমরা বেগম খালেদা জিয়ার সময় দেখতাম যে 90 দিনের কর্মসূচি, সেটি 180 দিনের কর্মসূচিতে উনি এগিয়েছেন। আমি বোধ করি যে
ওই 180 দিনের কর্মসূচির মধ্য দিয়ে ওনার যে কর্ম সৃজন প্রচেষ্টা, সেটি কে কিভাবে দেখে, কে কিভাবে এগিয়ে নিয়ে যায়, সেটি হয়তো উনি পরীক্ষা সেটি করছেন। অবজার্ভ করছেন। না হলে আপনি দেখবেন যে খুব স্বাভাবিক ব্যাপার, উনি যখন যেখানে কৃচ্ছতা সাধন করছেন, তার বহরে বা তার মন্ত্রী পরিষদে যারা আছেন, তারা সেটিকে অনুসরণ বা অনুকরণ কেউ করছে না। আমি গত কদিন আগে হঠাৎ করে একটি মার্কিন দূত একজন এলেন ঢাকায়, গোর সার্জিও গোর যখন এলেন, তখনও প্রধানমন্ত্রী তার সাথে যে মিট হলো, সেখানটাতে একটি ফুল স্লিভ শার্ট ছেড়ে দেয়া, কোনো কোট নাই, টাই নাই, স্যুট নাই, সেই অবস্থায়। এবং সেটি যখন কাগজে বা মিডিয়াতে এলো, গদি মিডিয়ার আগেরকার একজন সমালোচনা করলেন, এখানটা তো এইভাবে দেখাতে হবে। তো এই যে উনি দেখাতে হবে, উনি দেখালেন, কিন্তু এই দেখানোটা ওনার মন্ত্রী পরিষদের আর কেউ দেখছেন দৃশ্যত আমি তার কোনো প্রমাণ পাই না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেটি বললেন, আপনি দেখেন উনি হেঁটে চলছেন, উনি যেন তেন জায়গায় নেমে পড়ছেন এবং ওনার গাড়ি বহর খাটো করে ফেলেছেন, ওনার নিরাপত্তা ব্যবস্থা ছোট করে ফেলেছেন, ওনার যে শান শওকত পেছনে পেছনে আগে দেখতাম আমরা, কি হতো, আমরা তো একটু যেহেতু গণমাধ্যমে কাজ করি, সবসময় একটু বেশি ভোকাল থাকার চেষ্টা করি। রাস্তায় আগে 1.5 ঘন্টা 1 ঘন্টা আগে রাস্তা বন্ধ হয়ে যেত। অ্যাম্বুলেন্সের ভিতরে প্রসূতি মায়ের বাচ্চা হয়তো অ্যাম্বুলেন্সেই প্রসব করেছেন, কিন্তু রাস্তা কিন্তু ছাড়েননি। সেই জায়গারও অবসান ঘটল, কিন্তু এখনও কিন্তু সেই বীজ থেকে অঙ্কুর উদ্গম হচ্ছে এই তারেক রহমান সরকারের মন্ত্রী পরিষদের ভিতর থেকেও। এবং তাদের যে চলন বলন কথন, সেটির কিন্তু ওই গত 16 বছরের আওয়ামী ফ্যাসিজমের যে তৎপরতা, সেটিরই কপিরাইট তাদের ভিতরে দেখছি। তাহলে তারেক রহমানের এই যে প্রচেষ্টা, সেটির সফলতা, একটা কথা আছে, যার হয় না 9তে তার হয় না 90তে। তো 6 মাসে যদি এই ধারাটার মিনিমাম পরিবর্তন যদি না করতে পারে, যত দিন যাবে তত পরিস্থিতি কিন্তু আপনাকে চারপাশ থেকে আঁকড়ে ধরবে। আমি খুব একজন সাধারণ নাগরিক হিসেবে, গণমাধ্যম কর্মীর বাইরে বাংলাদেশের একজন সচেতন সাধারণ নাগরিক হিসেবে খুবই আহত হয়েছি। আজকে 6 মাস পড়ে নাই, কেউ কেউ বলেন হানিমুন পিরিয়ড। তারেক রহমান সরকারের কিন্তু কোনো হানিমুন পিরিয়ড আমি দেখি নাই। ফ্রম দ্য ডে ওয়ান সে নানান কর্মসূচি নিয়ে নেমে পড়েছেন। পক্ষান্তরে তার দলের, তার মন্ত্রী পরিষদের যে কর্মকাণ্ড দেখছি, এবং যে উদাসীনতা বা শৈথিল্যতা, নানান প্রবলেম, জনদুর্ভোগের ক্ষেত্রে নীরবতা, সেটির প্রেক্ষাপটে আজকে যখন বিরোধী দল বা 11 দলীয় জোট লং মার্চ কর্মসূচি ঘোষণা করে, সচিবালয় ঘেরাও করে, সচিবালয় ঘেরাও করতে যায়, আমার এই 3 দশকের বেশি গণমাধ্যম কর্মী হিসেবে এর আগে আমি কখনো দেখিনি একটি সরকারের 1 বছর যেতে না যেতেই এই পরিস্থিতি। এখানটাতে দুটি বিষয়, একটি হচ্ছে সরকারের ভেতরের যারা যে কাজের জন্য যাদেরকে দেয়া হয়েছে, তারা সেখানটাতে চরম মাত্রায় শৈথিল্য দেখাচ্ছেন বা অবহেলা, দায়িত্ব অবহেলা করছেন, শুধু ফ্ল্যাগ নিয়ে ঘুরছেন আর নিজের দায়িত্বের জানান দিচ্ছেন, কিন্তু কিছু করতে পারছেন না বা করছেন না। একটি আরেকটি হলো বিরোধী দল একটু তর সইছে না। 6টি মাস 1টি বছর সংসদের ভেতরে আপনাদের দেখি এক রূপ, সংসদের বাইরে এসে দেখি আরো রূপ। এই দ্বিচারিতা কেন? জি, আমার মনে হয় যে এর চেয়ে আপনি যা বললেন, এর চেয়ে আর কি বলা যায়। আমি স্নিগ্ধ আপনার কাছেও জানতে চাই এই বিষয়গুলো কি আপনার কি মনে হয় যে
তারেক রহমান যেভাবে আমি চীনে দেখেছি যে শি জিনপিং জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার প্রসঙ্গকে টেনেছেন এইভাবে যে আপনার বাবা এবং মা চীনের সাথে ঐতিহাসিক সম্পর্কের যে মেলবন্ধন তৈরি করেছেন সেটি গড়ে তোলার জন্য নিয়ে যাওয়ার জন্য আপনিই দায়িত্বপ্রাপ্ত, এবং নো ম্যাটার হোয়াট ইজ ডান ইন ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে যা কিছু ঘটুক না কেন বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। আমি এটা উদাহরণ হিসেবে দিলাম। এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু আমাদের গণমাধ্যমে ব্যাখ্যা বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস হিসেবে আসেনি। এই যে একটা উদাহরণ হিসেবে বললাম যে এই যে তারেক রহমান একের পর এক কাজ করছেন, তিনি কিন্তু অন্য রাষ্ট্রপ্রধানদের মতো একের পর এক বিদেশ সফর করেননি। তিনি একটি বিদেশ সফর অনেকভাবে ভেবে চিন্তে করেছেন, কিন্তু এই ভাবনা চিন্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কথা কিভাবে, তার ভাবনা কি, তার চিন্তা কি। তিনি সেখানে ম্যান্ডারিনটা বাংলাদেশে চালু করার কথা বলেছেন, তিনি সেখানকার যে প্রযুক্তিগুলো বাংলাদেশে এবং চীনের সাথে কিন্তু বাংলাদেশের কৌশলগত মানে বাংলাদেশের প্রথম যে কৌশলগত সম্পর্ক সেই জায়গাতে এগুলো কেন প্রচার হচ্ছে না? কে প্রচার করতে চায় না? কেউ কি চায় না, নাকি আমাদের দক্ষতা ব্যর্থতার বিষয় আছে? দেখেন, 2024 সালের 5 আগস্টের পরে আমরা যদি সামগ্রিক ব্যর্থতার কথা দিকে তাকাই, আমাদের সব থেকে বড় ব্যর্থতা আমরা এই গণমাধ্যমের জায়গাটা ঠিক করতে পারিনি। এই সব থেকে বড় ব্যর্থতা এটি ইন্টেরিয়াম সরকারের সময়ও ছিল, এবং এই নতুন যে সরকারের 5 মাস সময়, এই 5 মাস সময়ও যদি আমরা অ্যানালিসিস করি এটি থাকবে সব থেকে বড় ব্যর্থতা। আমরা ফ্যাসিস্ট সরকারের সময় দেখেছি কিভাবে গণমাধ্যমকে দলীয়করণ করা হয়েছে। আমরা দেখেছি এরকম নেরেটিভ যে সবাই খারাপ কিন্তু হাসিনা ভালো। এখানে কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট করা যাবে না, এটা গণমাধ্যমে অঘোষিত একটা নীতি ছিল যে প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু লেখানো হবে না, অন্যরা সবাইকে বলেন। রাইট, এই জিনিসটি কিন্তু ছিল। তো এই 5 আগস্টের পরে গণমাধ্যমগুলো এখন পর্যন্ত কিন্তু সেভাবে সেই ফ্যাসিবাদের রোগ থেকে এখন কোনো গণমাধ্যম কথিত গুম লেখে। আমরা বিভিন্ন সিনিয়র সাংবাদিকদেরকে বিভিন্ন টক শোতে দেখি, বিভিন্ন জায়গাতে দেখি কিভাবে এখনো সে ফেসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করে যাচ্ছে, এবং আমরা তাদের বিরুদ্ধে এই যারা ফেসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করছে, যারা জুলাই শহীদদেরকে অপমানিত করছে, যারা রাষ্ট্রীয় বীরদেরকে অপমানিত করছে, তাদের বিরুদ্ধে আমরা কোনো রকম কোনো অ্যাকশন নিতেও দেখি না রাষ্ট্রকে। এটি রাষ্ট্রের দায়িত্ব। যারা এগুলো করছে, যারা রাষ্ট্রের বিরোধিতা করছে, সেটি হোক প্রকাশ্যে অথবা হোক ইনিয়ে বিনিয়ে, সেগুলো আইডেন্টিফাই করে সেগুলোকে শাস্তির আওতায় আনে। একজনকে যদি শাস্তির আওতায় আনা যায় তাহলে আপনি দেখবেন যে সবাই সেখানে সাবধান হয়ে যাবে। ধন্যবাদ স্নিগ্ধ। আমি একদম শেষে, স্নিগ্ধ যেহেতু এই ঘটনাটা ঘটেছে, আপনাকে একদম 30 সেকেন্ড বললাম, 30 সেকেন্ড দিলাম। সেটি হলো যে এইটা কি বাক স্বাধীনতা? যে এই যে সে যা বলল যে কিছু কিছু সাংবাদিকরা জুলাইকে বলছেন এটি কিছু না, এটা এক ধরনের এগুলো কি বাক স্বাধীনতা কিনা? দেখেন, বাক স্বাধীনতা কিনা তার চেয়ে বড় ব্যাপার হলো একটি নতুন সরকার, একটি নতুন প্রেক্ষাপট। সেখানটাতে বরাবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া পর্যন্ত গণতন্ত্রকে এবং এই যে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা সেটি তারাই দিয়েছে। শেখ মুজিব এসে সব কাগজ বন্ধ করে শুধু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় 4টি কাগজ রেখেছিলেন, আর সব বন্ধ করে দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া 91-তে ক্ষমতায় এসে সেই দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন, এবং সেই ধারাবাহিকতা 2001-এও দেখেছি। আপনি এই যে বেসরকারি টেলিভিশন যা কিছু দেখেন, তো আমি বোধ করতে আমার এই জায়গাটাতে যেটা আমি যদি এক কথায় বলি, তাহলে আমি মনে করতে চাই যে তারেক রহমান সরকারের এই 6 মাসে তিনি দেখছেন, অবজার্ভ করছেন, এইটুকুই আমি মনে করতে চাই। নিশ্চয়ই এই জায়গাগুলো যেখানটা থেকে যেটি স্নিগ্ধ বলল যে যারা শহীদ, যারা জুলাই অভ্যুত্থানকে খাটো করে দেখতে চায় তাদেরকে, এবং যে দৃষ্টিতে যে বাক্য বানে জর্জরিত করছে, যে দৃষ্টতা দেখাচ্ছে, সাংবাদিকতা এক জিনিস, সে সিনিয়র সাংবাদিকদের কথা বলেছে, আর দলবাজি আর এক জিনিস, এই দুটি একসাথে যায় না। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা খুব চমৎকার দুটো কথা বলি, সেটি হলো যে আমরা জাতি একটা এমন অদ্ভুত জাতি যে আমার যখন অসুখ হয় তখন আল্লাহ আমাকে পরীক্ষা করছে, অন্যের অসুখ হলে বলে যে পাপের ফল। আমরা খুব কন্ট্রাস্ট জায়গার থেকে আমরা এগিয়ে চলি। আমরা এমনও দেখেছি যে
জাতি হিসেবে আমরা যে গণমাধ্যমগুলো নিজেকে নিয়ে যাই, সেই গণমাধ্যম একের পর এক ভুল করে যাচ্ছেন, তারা সেই ভুলটাকে স্বীকার করছেন না। এই গণমাধ্যম আকাশ থেকে কোনো মেম নেমে এসে যদি বলে যে ওইখানে আমি দেখলাম 2জন জঙ্গি আছে আর ওইখানে 2জন লোক জামাত আছে, এরা পাকিস্তান থেকে এসেছে, সেই গণমাধ্যম চমৎকারভাবে লিখে দেয় আর কি। তো এই জায়গাগুলো জানি না, শেখ হাসিনাকে তো গণ অভ্যুত্থানের মাধ্যমে সরানো গেল, এখনও তো অনেকগুলো পত্রিকার অন্তত 1-2টা পত্রিকার তো নিয়মই করা আছে যে 60 বছরে রিটায়ার করতে হবে, কিন্তু তার প্রধান সম্পাদক কিন্তু 60-এর উপরে হয়ে গেছেন, তিনি এখনও সম্পাদক হিসেবে আছেন। শেষ করছি। ইস্পাহানী মির্জাপুর 01।